বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমরা যদি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখো তাহলে একটা ভিন্ন ধরনের কনসেপ্ট তোমরা পাবে এবং এখান থেকে যে কনসেপ্টটা ক্লিয়ার হবে তাতে তোমাদের একটু 100% শিওর আমি দিতে পারি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে এখান থেকে যে কনসেপ্ট পাবে যা অন্য কোনো ভিডিওতে কখনো হয়তো পাওনি। 100% আমি শিওর দিলাম, 100%। সো তাহলে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এই বিষয়টি নিয়ে আলোচনা হবে একটু ভিন্ন রকম ভাবে, একটু আলাদা ভাবে, যেটা তোমরা কখনো হয়তো আগে শুনোনি। সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক তাহলে পার্টস অফ স্পিচ। তাহলে প্রথমতই পার্টস অফ স্পিচ যে নিয়ে আমরা আলোচনা করব, যে পার্টস অফ স্পিচে প্রথমত কাকে বলে সেই বিষয়টি একটা আমরা জেনে নিই। এই বিষয়টা একটু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো, একটা যখন আমরা সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সে কিন্তু আমরা অনেক ওয়ার্ডস পাই, ঠিক আছে? সেই ওয়ার্ডস গুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। তাহলে এখানে কি বলছে আর সংজ্ঞাটা যদি একটু দেখি, ওয়ার্ডস আর ডিভাইডেড অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন অ্যান্ড ইউসেজেস ইন এ সেন্টেন্স। অর্থাৎ একটা যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে থাকে সেগুলোকে তার পজিশন এবং তার ব্যবহার অনুযায়ী আমরা কিন্তু সেটাকে ভাগ করি। আর দিস ইজ কল্ড পার্টস অফ স্পিচ। আর এগুলোকে আমরা কি পার্টস অফ স্পিচ বলে থাকি। না, আমি একটা একটা যদি উদাহরণ লিখি, যে রাম লাইক টি। আচ্ছা, এখানে দিলাম রাম লাইক টি। তাহলে দেখো, রাম একটা ওয়ার্ড, লাইক একটা ওয়ার্ড, টিটা একটা ওয়ার্ড, এটা তিনটা ওয়ার্ড এখানে ইউজ হয়েছে। এই তিনটা ওয়ার্ড কিন্তু আমাদের পাশাপাশি বসে কিন্তু আমাদের একটা সেন্টেন্স ক্রিয়েট হয়েছে। সেই সেন্টেন্স দিয়ে কিন্তু আমার যে ওয়ার্ড গুলো সেগুলোকে আমরা এটা একটা ওয়ার্ড, এটা একটা পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ। এই তিনটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের একটা সেন্টেন্স ইউজ হয়েছে। তাহলে ওর পজিশন এবং তার ব্যবহার, ইউসেজেস ইন এ সেন্টেন্স, সেইটাই হচ্ছে আসল জায়গা। তো এই বিষয়টা আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে। তো টোটালি আমাদের এই পার্টস অফ স্পিচকে তাহলে বোঝা গেল। তাহলে পার্টস অফ স্পিচ গুলো কি না, একটা সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি, সেই ওয়ার্ড গুলো এক একটা আলাদা আলাদা ভাবে আমরা ওদের নাম দিতে পারি। সেই নামগুলোই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। সেই নামগুলো কি কি হতে পারে সেগুলো কিন্তু নামগুলো আমরা পরপর এখন দেখে নেব। তো এই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? না, 8 ভাগে ভাগ করা হয়েছে। তো পার্টস অফ স্পিচকে টোটালি ভাগ করা হয়েছে কত? 8 ভাগে। এই 8 ভাগে ভাগ করা হয়েছে, এই বিষয়টা আমরা এখন দেখে নেব। বিষয়টা দেখতে দেখতে চাইছি এখন। তো প্রথমতই পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা আছে। তার মধ্যে সবাই জানো তোমরা এগুলো, যদি এগুলো নতুন কিছু নয়, তবুও আমি বলেছি যে একটু ভিন্ন রকমের ক্লাসটা হবে, তাই একটু আলোচনা করতেই হবে, আর এগুলো জানতেই হবে। প্রথমত হচ্ছে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই হচ্ছে টোটাল 8টি ভাগ, যেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই 8টা পার্টস অফ স্পিচ, এদের সম্বন্ধে আমরা একটু আলাদাভাবে আরো একটু কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। এবার আমরা এটাকে একটু জুম করার চেষ্টা করছি। জুম করব, দেখো। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমতই আমরা চলে আসছি, প্রথমত কি পাচ্ছি না, প্রথমতই হচ্ছে যে নাউন। নাউন কি হয় না, নাউনে সবসময় আমাদের কিসের নাম বলে? বিভিন্ন রকমের নাম হতে পারে। সেগুলো সে হতে পারে থিংস, হতে পারে পিপল, হতে পারে প্লেস, হতে পারে আর অ্যাবস্ট্রাক্ট থিংস হতে পারে। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে প্রথমত ম্যান আছে, ওম্যান আছে, কাউ আছে, ঠিক আছে? এগুলোকে আমরা নাউন বলে থাকি। দ্বিতীয়ত চলে আসছে আমাদের আহ প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে ইনস্টেড অফ নাউন। অর্থাৎ প্রোনাউন হচ্ছে যে
ইনস্টেড অফ নাউন। ইনস্টেড অফ নাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা প্রোনাউন বলি। প্রোনাউন আমাদের এখানে অনেক রকমের হয়ে থাকে। প্রোনাউন অনেক রকমের থাকে না? হ্যাঁ, তো সেগুলো কি থাকে? আই, তারপরে উই, সি, দে, এগুলো টোটালটা হচ্ছে কি আমাদের, আরো কি এক্সট্রা এক্সেট্রা আছে, ইত্যাদি আছে, সেগুলো হচ্ছে কি আমাদের প্রোনাউন। তারপরে চলে আসছে আমরা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, একটু ডিটেলস আলোচনা করি, তারপরে আবার এলাবোরেটলি আলোচনা করব। হুম। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে কি একটা ডেসক্রাইবিং ওয়ার্ডস বলা হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড ডেসক্রাইব করে সেটাই কি বলা হয় যে ডেসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ যদি বলা হয়, তাহলে অ্যাডজেক্টিভের যদি কিছু ওয়ার্ড না হয়, যেমন গুড, গুডটা কি? অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্যাড, ব্যাডটা কি? ব্যাডটা অ্যাডজেক্টিভ। তো এইগুলো কিন্তু আমরা জাস্ট নাউন বা প্রোনাউনকে বর্ণনা করার জন্য এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? এগুলো হচ্ছে কি নাউন। আমি আবার ডিটেলস আলোচনা করব, দেখো। তারপরে যদি চলে আসে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে কি? না, ভার্ব হচ্ছে কি যে অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে অ্যাকশন ওয়ার্ড ভার্ব বলে। ভার্ব আমাদের অনেক থাকে, যেমন ওয়াক, ওয়াক, তারপরে ডু, তারপরে প্লে, এগুলো সব এক একটা ওয়ার্ড। ঠিক আছে? এগুলো এক একটা হচ্ছে কি ভার্ব। তো এই ভার্ব, তাহলে ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যার দ্বারা অ্যাকশন বোঝায়। আমি এগুলো একবার বলছি, তোমরা দরকার হলে পজ করে বারবার শুনে নিতে পারো। নেক্সট চলে আসছি আমরা, নেক্সট চলে আসছি কোথায় না অ্যাডভার্বে। অ্যাডভার্ব কি? ডেসক্রাইব ভার্বস, অর্থাৎ যে ওয়ার্ড ভার্বকে ডেসক্রাইব করে, যে ওয়ার্ড ভার্বকে ডেসক্রাইব করে, এর সংজ্ঞাটা যদি একটু আলাদা আলাদাভাবে হয়ে থাকে সেটাকে আমরা কি বলবো? ভার্বকে, যে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য দিবে সেটা হবে কি? অ্যাডভার্ব। সেটা হবে কি? অ্যাডভার্ব। বোঝা গেছে? তাহলে এই যে অ্যাডভার্ব গুলো কি, যেমন ব্যাডলি, তারপর স্লোলি, এগুলো হচ্ছে একটা ওয়ার্ড। আমি এগুলো ডিটেলসে আলোচনা করব এরপরে, তোমরা দেখতে পাবে। হুম। তো এগুলো হচ্ছে কি এক একটা ওয়ার্ড, যেগুলো হচ্ছে কি আমরা অ্যাডভার্ব হিসাবে বলে থাকি। নেক্সট চলে আসছে আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কি যেগুলো রিলেশনশিপ তৈরি করে, রিলেশনশিপ কার সঙ্গে কার, একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনের যখন কোনো ওয়ার্ডের রিলেশন তৈরি করে সেটাই হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কি আছে না? অনেকগুলো আছে। ওয়ান আছে, তারপরে ওয়াপ আছে, তারপরে টু আছে, তারপরে ইন আছে। হ্যাঁ, এগুলো এক একটা হচ্ছে, সবটাই হচ্ছে কি প্রিপোজিশন। আমি এলাবোরেটলি আলোচনা করব। হুম। এবার দেখো, চলে আসছি আমরা কনজাংশন। কনজাংশন হচ্ছে কিনা কানেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে সেন্টেন্সকে কানেক্ট করবে যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে কি কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সকে কানেক্ট করতে পারে, ওয়ার্ডকে ওয়ার্ডের সঙ্গে কানেক্ট করতে পারে, সেটাকে বলবো আমরা কি? কনজাংশন। ঠিক আছে? তাহলে আমরা এলাবোরেট আলোচনা করব, এখনই আলোচনা হবে। তো এগুলা প্রাথমিক আমরা কনসেপ্ট দিয়েছি। যদি কনজাংশন কয়েকটা উদাহরণ দিতে বলে, তাহলে অ্যান্ড একটা, বাট একটা, ওয়ার ওয়ার, এগুলো হচ্ছে একটা আমাদের কনজাংশন, যেগুলো সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের, ফ্রেজের সঙ্গে ফ্রেজের কানেক্ট করতে কিন্তু আমাদের এটা সহযোগিতা করে। নেক্সট চলে আসছে আমাদের কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? যেখানে দেখবে যে হঠাৎ কোনো মনে দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি বহিঃপ্রকাশ করতে পারে যে যে সেন্টেন্সের মাধ্যমে, তাকে আমরা কি বলি? ইন্টারজেকশন বলি। ইন্টারজেকশন কি? যেমন বলা হচ্ছে ওয়াও, এগুলো হচ্ছে কি এগুলো ওয়াও বিশেষসূচক একটা মার্ক থাকবে। ইন্টারজেকশনের পরিচিত হচ্ছে যে এখানে একটা কি থাকবে? বিশেষসূচক মার্ক অবশ্যই থাকবে। বুঝা যাচ্ছে? ওয়াও, বাহ, তারপরে হচ্ছে কি হুররে, এইসব ওয়ার্ড গুলো যে আমরা ইউজ করি, এগুলো হচ্ছে কি টোটালটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। নেক্সট আমরা চলে যাচ্ছি একবার এলাবোরেট আলোচনার মাধ্যমে। এবার চলে আসছে নাউন অ্যান্ড ইটস পজিশন। দেখো জায়গাটায় কি লিখে আছে হেডিং এ? নাউন অ্যান্ড ইটস পজিশন। নাউন এবং তার পজিশন। নাউন তো আমরা জানলাম যেগুলো যার দ্বারা নাম বোঝায় সেগুলো হচ্ছে নাউন। সে প্লেস, জায়গার নাম হতে পারে, পার্সনের নাম হতে পারে। হুম। হ্যাঁ, তো কোনো ব্যক্তির নাম হতে পারে বা কোনো জায়গার নাম হতে পারে, এগুলো হচ্ছে কোনো বস্তুর নাম হতে পারে, তখন সেটা কিন্তু আমাদের নাউন হবে। তো এবার দেখো এই নাউন যে আছে, আমি একটা এখানে উদাহরণ নিই, একটু বোঝার চেষ্টা করো। যেমন বলছি রাম,
ম্যাঙ্গো। ঠিক আছে, তাহলে রাম লাইকস ম্যাঙ্গো একসঙ্গে এটা হাতের লেখাটা একটু যদি ইয়ে হচ্ছে তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি মুখে উচ্চারণ করছি যেহেতু। রাম লাইকস ম্যাঙ্গো, ঠিক আছে। তাহলে রাম লাইকস ম্যাঙ্গো, দেখো এখানে হচ্ছে কি রামটা হচ্ছে কি আমার নাউন, ঠিক আছে, এটা একটা নাউন গেল, ঠিক আছে। আর এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাও আমার এখানে কি নাউন। তাহলে এই যে নাউন গুলো পেলাম, আহ, আহ, পাচ্ছি, এর পজিশন কিন্তু আমি এখানে দুই জায়গাতে পাচ্ছি। দেখো একটা নাউন তাহলে কোথায় কোথায় বসতে পারে, না একটা নাউন তাহলে আমাদের সাবজেক্টে বসে, নাউনের পজিশন হবে 1 নাম্বার সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে। 2 নাম্বার হচ্ছে কি অবজেক্ট হিসাবে পাবো। তারপরে হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে কোনো প্রিপজিশনের পরে আমরা নাউন পাই। প্রিপজিশনের ঠিক পরে আমরা এই 3 জায়গাতে নাউন, এখন আপাতত এই 3 জায়গাটা আমাদের কনসেপ্টে রাখতে হবে। প্রথমত হচ্ছে যে সাবজেক্টের জায়গাতে বসবে, দ্বিতীয়ত হচ্ছে যে অবজেক্টের জায়গাতেও একটা নাউন আসতে পারে, তৃতীয়ত হচ্ছে যে প্রিপজিশনের পরেও আমাদের নাউন আসতে পারে, ঠিক আছে। তাহলে এই 3 জায়গাতে আমাদের কিন্তু পজিশন, নাউনের পজিশন। অর্থাৎ প্রথমত আমরা জানলাম নাউন কাকে বলে। এবার নাউন, নাউন জানার পরে পরেই দেখো যেহেতু নাউনটা পাচ্ছি সেই নাউনটার পজিশন কোথায় হচ্ছে, এই নাউনের পজিশন কিন্তু আমরা এখানে টোটালি এখানে 3 জায়গাতে আমরা পাচ্ছি। আরো অন্য অনেক জায়গাতে হয়ে থাকে, বাট বেসিক আমাদের যে কনসেপ্ট সেটা এখানে আমরা জেনে রাখবো যে 3 জায়গা, সেটা হচ্ছে কি সাবজেক্টের জায়গাতে বসতে পারে, অবজেক্টের জায়গাতে বসতে পারে এবং প্রিপজিশন হিসাবে বসতে পারে। আমরা একটা উদাহরণ আমরা সেখানে দিয়েছিলাম। আর একটা উদাহরণ যদি নেওয়া যায়, যদি বলা হয় যে রাজা দেখো কি লিখলাম, রাজা কাটস, এখানে এস হবে কাটস এ ট্রি, তাহলে রাজাটা হচ্ছে এটা একটা নাউন। দেখো তাহলে সাবজেক্টের জায়গাতে এটা তো সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতে নাউন এলো। দ্বিতীয়ত হচ্ছে যে নাউন হচ্ছে সাবজেক্টের জায়গাতে, এ ট্রি এইটা নাউন, অবজেক্টের জায়গাতে নাউন এলো, ঠিক আছে, অবজেক্টের জায়গাতে নাউন এলো, এটা হচ্ছে কি অবজেক্ট, এই অবজেক্ট, অবজেক্টের জায়গাতেও নাউন আসছে, ঠিক আছে। এই দুটো তো বুঝতেই পারছি। এবার যদি বলা হয় উম যদি বলা হয় যে দিস দিস বুক ইজ, দিস বুক ইজ ওয়ান, এখানে ইজটা না করে আমি ওয়াজ করে দিই। দেখো আরেকবার লিখি, দিস, দেখো এখানে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে পরে কিন্তু একটা একটা বসেছে কি দা বসেছে, দাটা তো আমাদের আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে, এইখানে কিন্তু আমরা একটা পাচ্ছি কি নাউন। তাহলে একটা প্রিপোজিশনের নাউন হিসেবে আমরা প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা নাউন পাই। তাহলে এখানে কি জানলাম আমরা, যে নাউন এবং এবং তার পজিশন। আই থিঙ্ক বুঝাতে পেরেছি বিষয়টা। চলো এবার আমরা নেক্সটে চলে যাই। এবার চলে আসছি প্রোনাউন। আমরা অলরেডি জানি যে প্রোনাউন আমরা দেখেছি, আমরা ডিসকাস করছিলাম, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, দে, না এখানে দে, দে নয়, রাবার কই, এখানে আসছে কি হি, আর এখানে হচ্ছে দে। এই টোটাল যে প্রোনাউন গুলো পেলাম আমরা, এই টোটাল গুলো হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। তো এই প্রোনাউন গুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা যা বা নাউনের যে ব্যবহার পেলাম, নাউন, এই নাউনের যে পজিশন হয়, ঠিক আছে, নাউনের যে জায়গাতে পজিশন হয় ঠিক
একটা প্রোনাউনের পজিশন ঠিক সেই জায়গাতে হয়। বুঝা গেল? তাহলে নাউনের পজিশন কোথায় দেখলাম আমরা? নাউনের পজিশন দেখলাম আমরা কোথায় কোথায় দেখলাম? নাউন একটা বসছিল সাবজেক্টের জায়গাতে। ১ নাম্বার তাহলে প্রোনাউনও বসবে কোথায়? সাবজেক্টে। সাবজেক্ট বসছে। ২ নাম্বার পাচ্ছি যে অবজেক্ট হিসাবে একটা প্রোনাউন আছে। অবজেক্ট হিসাবে একটা প্রোনাউন আছে। ৩ নাম্বার পেলাম প্রিপজিশনের পরেও প্রোনাউনটা আছে। অর্থাৎ আ একটা একটা নাউন যে কাজগুলো করছে একটা নাউন যে কাজগুলো করবে একটা প্রোনাউনও সেই কাজগুলো করবে অর্থাৎ প্রোনাউনেরও সেই পজিশনটা তাই হবে। তো একটু আমাদের এখানে একটা মাথায় রাখতে হবে যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানে একটু ডিটেইলসে আলোচনা করে নিই এটা দেখো। যদি বলা হয় যে আই, আই এর এটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্টিভ কেস। আইটা হচ্ছে কি সাবজেক্ট। আই থেকে কি হবে? মি। অর্থাৎ এই মিটাকে আমাদেরকে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। আমরা যদি আইকে এই অবজেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু চলবে না, বাক্যটা ভুল হয়ে যাবে। যেমন বলে যে যদি বলি মিকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো তাও হবে না। আমাদেরকে মিকে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। কারণ কি এটা হচ্ছে অবজেক্টিভ কেস। এই ওটা হচ্ছে অবজেক্ট। এই মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এরকম আরো যদি কিছু দেখি তাহলে সেগুলো সেই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে। আই আই থেকে হবে কি মি। উই থাকলে পরে কি হবে? উই এর অবজেক্টিভ কেস হবে কি? আস। অর্থাৎ আজকে আমাদের অবজেক্টের জায়গাতে একটা সেন্টেন্সের অবজেক্টের জায়গাতে ব্যবহার করতে হবে। বুঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, এবার যদি দেখি তারপরে দে থাকলে পরে যদি দে থাকে তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে অবজেক্টিভ হিসাবে কি লিখতে হবে? দেম। নিশ্চয়ই দেম লিখতে হবে। দেম কখনো আমাদের সাবজেক্ট যেতে পারে না। দে সবসময় সাবজেক্টে থাকবে। দে সবসময় সাবজেক্টে থাকবে আর দেম থাকবে কি? অবজেক্টিভ। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো ভালো বিষয় একটু আলোচনা করছি। তোমরা এগুলো কিন্তু পজিশন অর্থাৎ প্রোনাউনের যে পজিশন সেই পজিশন নিয়ে কিন্তু একটু আলোচনা করছি। দেখো এখানে যদি আমরা এবার এটা আমরা বলি যদি বলি যে উম দে প্লে ফুটবল, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। ঠিক আছে? দে প্লে ক্রিকেট। তাহলে দে দেখো সাবজেক্ট হিসাবে বসছে। বাট এই যে ডেটাকে কি আমরা অবজেক্ট হিসাবে বসাতে পারবো? যেমন নাউনে বসাতে পারছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা বসাতে পারবো না। কারণ কি? এর কিন্তু অবজেক্টিভই হচ্ছে আমাদের দেম। অর্থাৎ দেমকে আমরা অবজেক্ট হিসাবে ইউজ করব। বাট কে নয়। এটা প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে। আই থিংক বুঝাতে পেরেছি বিষয়টা। হ্যাঁ? তো এবার চলে যাচ্ছি আমরা নেক্সটে। চলে আসছে ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা ছাড়া কোনো একটা সেন্টেন্স আমাদের কখনো গঠনই হতে পারে না। যখন এটা কখনো কোনো সেন্টেন্সই গঠন হতেই পারে না। চলো এবার দেখি একটা সেন্টেন্স যদি বলা হয় আই লাইক ম্যাঙ্গো। আই লাইক দেখো আই লাইক ম্যাঙ্গো এখানে লাইক কিন্তু আমাদের ভার্ব। ঠিক আছে? তাহলে একটা ভার্বের পজিশন সবসময় কোথায় হতে পারে? না একটা সাবজেক্ট অর্থাৎ স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্টের পরে কিন্তু ভার্বের পজিশন হয়। ঠিক আছে? ভার্বের পজিশন হয়। ভার্ব তো আমাদের কাকে বলে অলরেডি আমরা ডিসকাস করে এলাম এবং ভার্বের পজিশনটা আমরা এখানে খুবই সুন্দরভাবে আমরা জেনে নিব। দেখো তাহলে একটা সাবজেক্টের পরে কিন্তু আমাদের ১ নাম্বার দাঁড়িয়েছে যে সাবজেক্ট স্টেটমেন্ট সেন্টেন্সের সাবজেক্টের পরে কিন্তু আমাদের ভার্ব হয়। ২য় নাম্বার আমরা এখানে একটা বাক্য লিখি। যেমন বলি যে দেখো প্রথমত এখানে শুরু হয়েছে এইটা কিন্তু আর স্টেটমেন্ট সেন্টেন্স নয়। এটা সেন্টেন্স কি? এই সেন্টেন্সটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস এইসব বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু দেখো ভার্বের পজিশন কিন্তু প্রথমে চলে এসেছে। স্টেটমেন্ট সেন্টেন্সে তাহলে কি জানলাম? স্টেটমেন্ট সেন্টেন্সে ভার্ব কিন্তু প্রথম সাবজেক্টের পরে হয়। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ভার্ব কিন্তু কোথায় হয়? না একবারে প্রথমে হয়। ঠিক আছে? দ্বিতীয়তে গেল। এবার কোনো ক্ষেত্রে এই যে ভার্ব এই যে ভার্ব কোনো ক্ষেত্রে একটা ওয়ার্ডের দিয়েই মানে প্রকাশ করতে পারি। এটুকু জানো তো? যে একটা ওয়ার্ড দিয়েই তার সম্পূর্ণ মানে প্রকাশ করে দিতে পারে। এমন একটা বিষয়, এমন একটা ইয়ে।
যেমন ধরো না আমি ক্লাস করছি ক্লাসে, হ্যাঁ, তখন একটা ছেলে লেট করে এসছে, এবার বলছে যে স্যার আমি কি আসবো? আমি বললাম কাম। তাহলে ও বুঝতে পেরে গেল আমার কথাটা, যে স্যার আমাকে নিশ্চয় ডেকেছে। কাম বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু ভিতরে এন্টার করলো, ভিতরে এন্টার করলো। তাহলে এই যে কাম বললাম, এই কাম দিয়ে কি আমি মনের ভাব প্রকাশ করতে পারলাম কি পারলাম না? তাহলে সম্পূর্ণ যখন মনের ভাব প্রকাশ করতে পারছি, কাম, এই কামটা হচ্ছে কিন্তু এখানে আমাদের একটা সেন্টেন্সের মতো কাজ করে দিচ্ছি। হ্যাঁ, শুধু কাম নয়, এরকম যেমন গো, ঠিক আছে? এই সেন্টেন্স শুধু একটা ওয়ার্ড ইউজ করে আমরা কখনো কখনো সেন্টেন্স প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি জানলাম? একটা জানলাম যে একটা সেন্টেন্স কখনো ভার্ব ছাড়া গঠন হতে পারে না। একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, ভার্ব প্রথমেই চলে আসে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোথায় হয়, ভার্ব প্রথমে হয়, ঠিক আছে? আর তৃতীয়ত বললাম যে কোনো সেন্টেন্স আছে যে কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে আমি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে দিতে পারি। এই ধরনের এই ধরনের ইয়েকে আমাদের আহ মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ভার্ব এবং এটার পজিশন, এ নিয়ে আলোচনা করলাম। চলে যাবো আমরা পরের পার্টটাই, চলে আসছে এবার আমাদের অ্যাডভার্ব এন্ড ইটস পজিশন। দেখো অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে যে সেই ওয়ার্ড যে ভার্বকে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত কিছু জানকারি দিবে। যেমন যদি বলা হয় I walk slowly, তাহলে এখানে দেখো কে স্লোলি হাঁটে? দেখো আই ওয়াক, আমি হাঁটি, তাহলে আইটা সাবজেক্ট আর ওয়াকটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো আমি হাঁটি, তাহলে হাঁটে কেমন করে? স্লোলি। তাহলে স্লোলি হচ্ছে কি আমার এখানে অ্যাডভার্ব। হ্যাঁ, স্লোলিটা হচ্ছে কি অ্যাডভার্ব। স্লোলি হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্ব সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা তৈরি করি, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাই, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কিন্তু সব ক্ষেত্রেই যে হয় তাও তাও নয়। হ্যাঁ, এবার দেখো, এবার যদি বলা হয় যে যে অ্যাডজেক্টিভ কি শুধু ভার্বকে মডিফাই করে বা ভার্বের সম্বন্ধে কিছু বলে না, তাও নয়। তাহলে কি বলে? না, অ্যাডভার্ব সবসময় মাথায় রাখতে হবে যে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, বা অতিরিক্ত জানকারি দিতে পারে, এবং অন্য আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। বুঝা গেছে? তাহলে এই তিনটা কাজ কিন্তু একটা অ্যাডভার্ব করে থাকে। কি করে? না, একটা ভার্ব তো প্রথমত ভার্বকে করে থাকে, দ্বিতীয়ত একটা অন্য অ্যাডজেক্টিভ করে থাকে, আবার দ্বিতীয় ওই বাক্যে যদি আরেকটা কোনো অ্যাডভার্ব থেকে থাকে, তাকেও আমাদের মডিফাই করে থাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের পজিশন সবসময় মাথায় রাখতে হবে। দেখো আমাদের অ্যাডভার্বের পজিশন নিয়ে যেহেতু আলোচনা, এখানে অ্যাডভার্বের ওই বিষয় নিয়ে তো একটু আমি পরে আলোচনা করে নেবো। হ্যাঁ, দেখো অ্যাডভার্বের পজিশন যেহেতু নিয়ে আমাদের আজকের আলোচনা, তাহলে পজিশনটা কি হচ্ছে যে দেখো আই ওয়াক স্লোলি। হ্যাঁ, তাহলে আই ওয়াক স্লোলি এইটা হচ্ছে কি ভার্ব। ভার্বকে ভার্বের পরে দেখো কার পজিশন হয়েছে, একটা অ্যাডভার্বের পজিশন হয়েছে। তাহলে আমরা এখানে মাথায় রাখতেই পারি যে একটা ভার্বের অ্যাডভার্বের পজিশন ভার্বের পরেই হয়, ঠিক আছে? শুধু যে ভার্বকে বারবার বলছি যে শুধু যে ভার্বকে করে তা নয়, এর সঙ্গে কোনো আর একটা, এটা নিয়ে চাইলে পরে অ্যাডভার্ব নিয়ে একটা ভালো ভিডিও আমরা পরে আবার আলোচনা করবো। আজকে ভিডিও লেন্দি হয়ে যাবে, যেহেতু আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা হচ্ছে, তবুও ডিটেলস আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, একটা ভার্বকে মডিফাই করবে, একটা অ্যাডভার্বকে মডিফাই করবে, অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করবে, এবং একটা অ্যাডজেক্টিভকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে, ঠিক আছে? চলো এবার চলে যাচ্ছি কোথায়, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? না, অ্যাডজেক্টিভ হচ্ছে যে সেই ওয়ার্ড যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে থাকে। যে যেমন বলা হয়, দেখো প্রথমত আমরা অ্যাডজেক্টিভ আমরা একটা দেখে নিই। যেমন বলছে যে
দেখো আমি হয় পাগল, এই ম্যাডটাকে, ম্যাডটা নিশ্চয়ই আই, ঠিক আছে? তাহলে আই আই আইটা হচ্ছে কি প্রোনাউন, তাই না? এই প্রোনাউন সম্বন্ধে কিছু বলছে, কে বলছে, কে কার দ্বারা বলছে? এই ম্যাড দ্বারা। তাহলে এই ম্যাডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই ম্যাডটা কি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। হুম, দেখো তাহলে এখানে আমরা প্রোনাউনকে এই করলো মডিফাই করছি, প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু জানকারি দিচ্ছে। তারপরে যদি বলি 2 নম্বর যদি বলি রাজা ফ্যাট, রাজা ইজ ফ্যাট, তাহলে ফ্যাটটা কে? নিশ্চয়ই রাজা। তাহলে রাজা সম্বন্ধে কিন্তু আমাদের এই ফ্যাট দ্বারা ফ্যাট রাজাকে অর্থাৎ বর্ণনা করছে, রাজার দোষগুণ অবস্থা এটা বর্ণনা করছে। তাহলে ফ্যাটটা হচ্ছে এখানে আমাদের কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তারপর আমরা কিছু ওয়ার্ড এখানে যদি লিখি, কেমন ওয়ার্ড দেখো, যদি লিখি এরকম যে ফ্যাট বয়, ফ্যাট বয়, তাহলে এই বয়টা হচ্ছে কি নাউন, নাউনের ঠিক আগে কি বসেছে? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ, তাহলে ঠিক দেখো নাউনের আগে একটা অ্যাডজেক্টিভের পজিশন হয়, নাউনের একটা আগে পজিশন হয়। আর একটা পেলাম কি আমরা প্রেডিকেটিভ মুডে পেলাম, যেমন রাম ইজ ফ্যাট, রামটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি একটা নাউনের পরে পরেই আমাদের অ্যাডজেক্টিভ বসে। রাম ইজ ফ্যাট, বললাম 1 নম্বর বললাম কি রাম ইজ ফ্যাট, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ ফ্যাটটা হচ্ছে কি প্রেডিকেট, ঠিক আছে? তাহলে এই সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে দেখো সাবজেক্টের পরে এই যে ভার্বের পরে কিন্তু আমি ফ্যাট পাচ্ছি, তাহলে এইটাকে আমরা প্রেডিকেটিভ মুডে পাই। তাহলে একটা সাবজেক্ট একটা অ্যাডজেক্টিভ কোথায় ইউজ হতে পারে? না একটা প্রেডিকেটিভ মুডে ইউজ হয়। আর একটা আমরা ওই যে উদাহরণগুলো দিলাম ক্লেভার বয়, দেখো ক্লেভার বয়, তাহলে এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের ঠিক আগেও কি আসছে? অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে? নাউনের আগেও কি আসছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে এইটুকু আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পজিশন কোথায়। একটা অ্যাডজেক্টিভের পজিশন সবসময় মাথায় রাখতে হবে, একটা প্রেডিকেটিভ মুডে পাবো, আমরা প্রেডিকেটিভ মুডে পাচ্ছি, অর্থাৎ প্রেডিকেটিভ হিসাবে পাচ্ছি। আর হচ্ছে যে যেটা হ্যাঁ অ্যাট্রিবিউটিভ আমরা বলতে পারি। আর একটা পাচ্ছি কি কি না ঠিক নাউনের ঠিক আগে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ তো অনেক রয়েছে, সেগুলো তো আমরা জানি। হ্যাঁ, সে ফ্যাট, ফ্যাট, তারপরে ব্যাড, গুড, বেটার, এসবগুলো টোটালটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি পরের ভিডিওতে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের এটা ডবল ইয়ে হয়ে গেছে। এবার চলে আসছি প্রিপজিশন। হ্যাঁ, প্রিপজিশনটা কি না, প্রিপজিশনটা হচ্ছে যে প্রি মানে হচ্ছে প্রি, আর দেখো এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রি পাচ্ছি, প্রি মানে হচ্ছে কি আগে, প্রি মানে কি আগে। আর একটা পাচ্ছি কি পজিশন মানে অবস্থান, যার মানে হচ্ছে অবস্থান। দেখো এই দুটো আমরা পাচ্ছি, প্রি মানে আগে, আর পজিশন মানে অবস্থান। আগে যার অবস্থান, কার আগে? নাউন প্রোনাউনের আগে যার অবস্থান, সেই হচ্ছে কি প্রিপজিশন। বুঝা গেছে? তাহলে পজিশন, প্রিপজিশনের পজিশন কোথায় বুঝতে পেরেছো? নাউন প্রোনাউনের আগে যার অবস্থান সেই হচ্ছে প্রিপজিশন। তাহলে এবার উদাহরণ নিই, যেমন এখানে আমি একটা উদাহরণ নিচ্ছি। দেখো এখানে কি লিখলাম, বলছে যে বেলি প্লেজ ইন দা, এটা ইন আছে, ইন দা ফিল্ড, তাহলে বেলি প্লে ইন দা ফিল্ড। দেখো প্লেটা তো হচ্ছে যে ইয়ে ভার্ব এখানে পেলাম, ইন দা ফিল্ড অর্থাৎ ফিল্ড হচ্ছে কি নাউন। দেখো ফিল্ডটা কি নাউন, এই ফিল্ডটা কি নাউন, এই নাউনের আগে দেখো বসেছে কি আমাদের এখানে ইন প্রিপজিশন। হ্যাঁ, এই প্রিপজিশন। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে একটা প্রিপজিশনের অবস্থান আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে সবসময়
নাউনের বা প্রোনাউনের, নাউন প্রোনাউনের আগে বসে, ঠিক আছে? নাউনের আগে বসে যে ওয়ার্ডটা বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। দেখো, প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড, সবসময় মাথায় রাখতে হবে, প্রিপোজিশন এমন একটা ওয়ার্ড যেটা ছাড়া কিন্তু কোনো একটা সেন্টেন্সের মিনিং কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দেখুন আমি একটা বই, এখানে একটা দ্বিতীয় উদাহরণ নিই। হুম, যদি বলা হয় দ্য বুক ইজ, দেখো এখানে আমি একটা কিন্তু ওয়ার্ড এখানে ছেড়ে দিয়েছি। এবার এইটার মানে করো তো দেখি। দ্য বুক, দ্য টেবিল, বুক দ্য টেবিল মানে কি হচ্ছে? এখানে একটা ওয়ার্ড ছুটে আছে, সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে ইজ, এখানে ড্যাশ দিলাম, হ্যাঁ এখানে ড্যাশ দিলাম, এটা হচ্ছে ইজ, আর এখানে ড্যাশ দিলাম দা টেবিল। আচ্ছা এবার দেখো বাক্যটা, দ্য বুক ইজ, বইটা হয়, দ্য টেবিল, বইটাই হয় টেবিল, বইটাই হয় কি টেবিল, তাহলে মানে কিছু হচ্ছে? সম্পূর্ণ মানে কিন্তু আমার এখানে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এবার এইটাকে যদি সম্পূর্ণ মিনিং আমরা নিয়ে আসতে চাই, তাহলে দেখো বাক্যের ওই এই যে ওয়ার্ড আর এই যে ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড যদি বসাবো, সেই কিন্তু সম্পর্ক স্থাপন করেছে। তাহলে কি সেটা? সেটা হচ্ছে ওয়ান। দেখো, দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল, বইটা হয় টেবিলের উপরে। তাহলে এবার কি বোঝা গেল? যে বইটা হচ্ছে টেবিলের উপরে। তাহলে এবার বাক্যটা একবারে সম্পূর্ণ মিনিংফুল এবং মানেও আমাদের সম্পূর্ণ দিচ্ছে। তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের কাজ। হুম, চলো এবার নেক্সটে চলে যাই। কনজাংশন এন্ড প্রিপোজিশন। দেখো কনজাংশনটা আমরা অলরেডি বললাম। কনজাংশন হচ্ছে কি অ্যান্ড, বাট, ঠিক আছে, ওয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কনজাংশন। সব সময় মাথায় রাখতে হবে কনজাংশনের কাজ কি। কনজাংশন হচ্ছে এমন একটা এ কিন্তু কারোর সঙ্গে কারো সম্পর্ক তো করে, কিন্তু ও মিশে যায় না, সম্পূর্ণ মিশে যাবে না, ঠিক আছে? ও সবসময় সেপারেট থাকে। কনজাংশন কি করে? কনজাংশনের কাজ কি? তাহলে পজিশন কি আর কি কাজ করে? না, একটা কনজাংশন সবসময় মাথায় রাখতে হবে, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের, ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এই প্লাসে যে আসবে সেই হবে কনজাংশন। তারপর সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের, এখানে প্লাসে যে আসবে, আর ফ্রেজের সঙ্গে কিন্তু ফ্রেজ, ঠিক আছে? এইটুকু কিন্তু কাজ করে থাকে একটা কনজাংশন। যখনই যুক্ত হবে না, ও, ওকে যদি বলো যে তুমি সেন্টেন্সের সঙ্গে ফ্রেজ যুক্ত করবো, ও নিবে না, একবারে ডাহা বহুত ভুল হয়ে যাবে এইটা সেন্টেন্সটা। সবসময় মাথায় রাখতে হবে যে একটা একটা কনজাংশনের কাজ কি করবে? না, একটা কনজাংশন সবসময় ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের সংযোগ ঘটাবে, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের সংযোগ ঘটাবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রেজের সঙ্গে ফ্রেজের সংযোগ ঘটাবে। এই, এর বাইরে অন্য কোনো কাজ আর করবেই না, ঠিক আছে? তো এই হচ্ছে কনজাংশনের কাজ, ঠিক আছে? আমরা একটা উদাহরণ যদি নিই, দেখো দুটো ওয়ার্ড, এটা ওয়ার্ড, রাম ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা যদি নাউন হিসাবে ধরি, তাহলে এই দুটো নাউনে প্লাস এসে থেকে, প্লাসে এসে থেকে এই একটা কনজাংশন অ্যান্ড। তাহলে এই কিন্তু ওয়ার্ড, দেখো এখানে যদি আমি বলতাম যে রাম, রাম, আর এখানে একটা কোনো একটা ফেজ দিয়ে দিতাম, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যেত, ঠিক আছে? সবসময় মাথায় রাখতে হবে যে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের এবং ফ্রেজের সঙ্গে ফ্রেজের কিন্তু সংযোগ ঘটিয়ে থাকে কনজাংশন, ঠিক আছে? এবার চলে আসছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? হঠাৎ মনে দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি যখন বহিঃপ্রকাশ করবো কোনো সেন্টেন্সের মাধ্যমে, হঠাৎ দুঃখ, হ্যাঁ হঠাৎ দুঃখ, হঠাৎ আনন্দ, হ্যাঁ, তো এই ধরনের যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে বহিঃপ্রকাশ করবো, সেটাই কিন্তু আমার ইন্টারজেকশন হয়ে যাবে। ইন্টারজেকশন কি? যেমন বলছে ওয়াও, এটা সবসময় মাথায় রাখতে একটা বিশেষসূচক মার্ক থাকবে। অ্যালাস, বিশেষসূচক মার্ক থাকবে, ঠিক আছে? এইটুকু কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এই এই কাজগুলো কিন্তু করে থাকে। তাহলে এই এই ওয়ার্ডের সঙ্গে যখনই দেখবে যে এরকম বিশেষসূচক মার্ক আছে, চোখ মুখ বুঝে বলে দিতে হবে এটা ইন্টারজেকশন আছে। তো এই ছিল আমাদের আজকের টোটাল একটা লেন্দি একটা ভিডিও।
সো ভিডিওটি তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে এর একটা আলাদা তোমরা কনসেপ্ট অবশ্যই পেয়ে যাবে। তো এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে এবং আমার সবসময় পাশে থাকবে। এরকম গ্রামারের ভিডিও পেতে বা অন্য কোনো ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে দেওয়ার একটু চেষ্টা করবে। সে এই পর্যন্ত তাহলে আজকে, হ্যাঁ?